আসবো ফিরে আবারও। পর্ব ২১ সুরভি আক্তার। রাত্রি এখন ১০টা। ডক্টর এসেছিল তখন। মেঘার শরীরের অবস্থা অবলোকন করে চলে গেছেন। এখন জ্বর পড়েছে একটু। মেয়েটার শরীর নিস্তেজ, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে আছে এ অবধি। রাতের খাবার মুখে তুলে খাইয়েছেন শাহিনা কবির। প্রেসক্রাইবড ওষুধ সব মেডিসিন খেয়ে সময়ের আগেই ঘুমিয়েছে মেঘা। বেপরোয়া ছেলে বাড়িতে নেই। বারবার নাকচ করা সত্ত্বেও সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেরিয়েছে রোজকার মতন। ফিরবে তো সেই মাঝরাতে। বাম হাতে হুইস্কির বোতলে চুমুক দিয়ে দিল রোজও। দৃষ্টি খুব তীক্ষ্ণ করে স্ট্রাইকার দিয়ে ক্যারাম বোর্ডের সাদা গুটিকে তাক করে কিক করলো সজোরে। লক্ষ্যচ্যুত হলো এইবার মিলে চতুর্থবার। ফসকালো নিশানা। এভাবেই দিকভ্রান্ত হয়ে আসছে সেই খেলার শুরু থেকে আজ। এ পর্যায়ে একটা গুটিকেও নিশানা করে পকেটে ফেলতে পারেনি। বরাবর একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় এবার চরম বিরক্ত হলো সে। দাঁত খিচে পা দিয়ে সজোরে লাথি বসায় চারকোনা কাঠের বোর্ডে। উল্টে পড়ে বোর্ডটা। হিসিসিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, ফাকিং গেমস, আই ওন্ট প্লে। এটুকু বলেই দুই হাঁটুতে দুই কনুই ঠেসে খামচে চেপে ধরল মাথার চুল। চোখ বোঝা মাত্রই বন্ধ চোখ সম্মুখে ভেসে উঠলেও জ্বরে কাতরানো বেটাল রমণীর শুকনো মুখখানা। মাথায় জোকের মতো গেঁথে বসে আছে ওই মেয়ে। কিছুতেই বাদ বাকিতে মন বসাতে পারছে না রৌদ্র। এখন ওই মেয়ের জ্বর কেমন হলো কে জানে। কমেছে তো জ্বর? সুস্থ হয়েছে কি একটু? নাকি সেভাবেই অসাড় হয়ে পড়ে আছে? শ্বাসরুদ্ধ হয়ে আসছে রৌদ্রের। স্বস্তি মিলছে না কিছুতেই। হাঁসফাঁস লাগছে ওই মেয়ের কথা স্মরণ করে। রৌদ্র তো মাথা থেকে সরাতে চাইছে, পারছে আর কই। ইডিয়েটটা গেড়ে বসে আছে সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে। আর পারা যাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে এবার। শরীর কাতরাচ্ছে। রৌদ্র জিভ ঠোঁট ভেজায়। বন্ধুরা একে অপরের দিকে তাকায়। রৌদ্রকে পরখ করে বলে রোহান, রুডি, আর ইউ ওকে? হলোটা কি হঠাৎ? খেলবি না? তোরা খেল, আই এম গোয়িং। উঠে দাঁড়ায় রৌদ্র তুহিন প্রশ্ন ছুড়ে। কোথায়? বাড়িতে। এত তাড়াতাড়ি? রৌদ্র আর পারছি না। There is no peace for me, not until I see her. রোজও পা বাড়াতে গেলে রোহান প্রশ্ন করে থামায় ওকে। তোর ভাবসাব বুঝতে পারছি না ভাই। থাকতে পারছিস না ওকে দেখে? ওকে কি ভালোবেসে ফেললি তাহলে? লুটফিট কবির রোজও তাহলে ফোর্স ম্যারেজ করার এত বছর পর বউকে ভালোবেসে ফেললো? সিরিয়াসলি ব্রো? ইউ ফলেন ইন লাভ? ইটস পসিবল? সৌভিক মুখে ব্যথাতুর ভঙ্গিমা প্রকাশ করে। রোহানের পিঠে চাপড় মেরে বলে, তার বলতে ওই মেয়েকে ছেড়ে যাবে না বলে কোনো কিছু পরোয়া না করে নিজের জীবন বাজি রেখে নিজের অ্যাক্সিডেন্ট করালো এই ছেলে। আঘাত দেখেছিস ওর মাথায়? আমাকে গাড়ি থেকে বের করে দিয়েছে যাতে বেশি আঘাত না পাই। আবার কেউ যাতে সন্দেহ না করে, তাই এক পাঞ্চে কপাল ফাটিয়ে দিয়েছে আমার। রোহান আর তুহিন হো হো করে হেসে উঠল। টিটকিরি মারল তুহিন। ব্যথা পেয়েছিলি দোস্ত? হুঁ, মজা নিচ্ছিস? কতটা ব্যথা পেয়েছিলাম যদি বোঝাতে পারতাম তোদের। মাথা আমার কথা ছাড়, ভেবে দেখ তো, যদি এভাবে অ্যাক্সিডেন্টের ফলে এদিক সেদিক কিছু হয়ে যেত রোদ্রের, তাহলে কি হতো? মজা পেয়েছে ও সব কিছুতে। বেপরোয়াগিরির লিমিট থাকে একটা। তুই যাবি না, চাস না? এভাবে ইগো বজায় রেখে বেপরোয়া হয়ে নিজের অ্যাক্সিডেন্ট করানোর কি দরকার ছিল? তাল মেলায় বাকি দুজন। সিরিয়াসলি ভাই, এভাবে রিস্ক নেওয়া মোটেও উচিত হয়নি। যদি বেশি কিছু হয়ে যেত তখন? বেশি কিছু হতোই না। যখন আমি করাতাম, লাইফ এবং গাড়ি দুটোই কন্ট্রোল রেখে তবে অ্যাক্সিডেন্ট করিয়েছে। মরার জন্য করাইনি। জাস্ট টেক ইট ইজি। আমার যাওয়াটা ক্যান্সেলের জন্য ছোট্ট একটা নাটক সাজিয়েছি শুধু। কিচ্ছু হতো না আমার। দীর্ঘশ্বাস ফেলে রোহান, বলে হতাশ হয়ে, বাহ ভাই বাহ, ব্রেভো। একটা মেয়ের জন্য এত কিছু, জাস্ট ওর কাছে থাকার জন্য।
এই থেকে কি বুঝলি? ইউ ব্যাডলি ফলেন ইন লাভ? লাভ মাই ফুড? আই হ্যাভেন্ট ফলেন ইন লাভ উইথ হার অ্যাট অল। শি ইজ মাই ফল্ট। আর আমি ভুল শুধরানোর চেষ্টা করছি শুধু। আচ্ছা, এখনো ওকে নিজের ভুল ভাবিস? একটা মেয়ের জন্য নিজের জীবন বাজি? ওহ শাট আপ। শি ইজ মাই ওয়াইফ। আমি মানলেও ও আমার ওয়াইফ, না মানলেও ও আমার ওয়াইফ। ও আমার জীবনের ভুল হলেও আমার ওয়াইফ, আর সঠিক হলেও আমারই ওয়াইফ। এভাবে একটা মেয়ে কাকে বলছিস তুই? রেসপেক্ট হার। শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ব্রেড বিল ফিলো বেড ফিলো, মাই সানি। রোজও আর থামল না। কথাটুকু শেষ করেই কটকটিয়ে বেরিয়ে এলো পাব থেকে। পেছনে দীর্ঘশ্বাস ফেলল বাকি তিনজন। বাড়ি ফিরতে ফিরতেই সময় রাত 11টার কাছাকাছি। চাবি দিয়ে সদর দরজা খুলে ঢুকলো রৌদ্র। ড্রয়িং রুমের লাইট জ্বলছে এখনো। কেউ হয়তো জেগে আছেন, তবে বস্ত্রের ঘরে কাউকে দেখল না সে। কিচেন থেকে টুকটাক আওয়াজ আসলো। এবারে সবাই নিয়ম করেই চলে। 11টা হতে হতেই ঘুমিয়ে পড়েছে সবাই। কদিন ধরে বিয়ে থেকে শুরু হয়েছে এসব ঝুটঝামেলা, নিয়মে টানপোড়েন শুরু হয়েছে একটু। রোজও গা বাঁচিয়ে সোজা উপরে উঠল। নিজেকে প্রাধান্য দেওয়ার মনে নিজেকে প্রাধান্য দেওয়ার আগে মন মস্তিষ্কের তৃপ্ততা খুঁজে নিল। ছটপটে অবাধ্য মন জুড়ে বিচরণকারিণীকে এক ঝলক দেখার তৃষ্ণায় ব্যাকুল আর ছন্নছাড়া হৃদয়। এই আকুলতাকে শিথিল না করা অব্দি স্বস্তি মিলল না তার। দম ফেলতে পারবে না সে। করিডোরে এদিক ওদিক সতর্কিত নজরে তাকালো। সামনের ঘরটা দরজা চাপানো, হাত লাগতেই খুলে যাবে। রৌদ্র হাঁপ ছাড়ে। দরজা ঠেলে সপ্তপর্ণে নিঃশব্দে পা ফেলে ঘরে ঢোকে। লালচে রঙের ডিম লাইটে চলছে রমণীর ঘর। ঘোলাটে দেখাচ্ছে পুরো ঘর। রৌদ্র ঠাউরে ধারণ করলো সবটা। মেঘা বিছানার ডান দিকে শোয়া বরাবর। কদিনে ঠিক বুঝতে পেরেছে তা। রৌদ্র ঘাড় বাঁকালো। আস্তে ধীরে এগুলো মেয়েটার দিকে। দুই ঘুমন্ত রমণীর ভারী নিঃশ্বাসে কুমুদ পুরো ঘর। তবুও কোথাও যেন মিষ্টি সুঘ্রাণ পাচ্ছে সে। শ্বাস টেনে নিঃশব্দে মেঘার পাশে দাঁড়ায় ধীরে। ডান কাত হয়ে একেবারে বিছানার ধার ঘেঁষে শুয়ে আছে মেয়েটা। একটু বেগতিক হলেই পড়তে সময় লাগবে না। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টি করে মেয়েটার অবয়ব বুঝতে পারে না লালচে আলোয়। বিরক্ত হয় খানিক। মুখে চসূচক শব্দ উচ্চারণ করে ঠেকায় বিরক্তির মাত্রা। বসে অস্বস্তি নিয়ে। কপালে হাত ছোঁয়ায় প্রথমে। না, তাপমাত্রা কেবলই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। আপনা আপনি স্বস্তিতে চোখ বুজে আসে রৌদ্রর। পরে লম্বা তৃপ্ত শ্বাস। হালকা হয় ভারাক্রান্ত হৃদয়। মিলিয়ে যায় সব উদ্গ্রীবতা। মৃদুমন্দ হাসি ফোটে ঠোঁটের দুখানি অষ্টভুজে। হাত সরিয়ে নেয়। এসির বাতাসে কুঁকড়ে শুয়ে আছে মেয়েটা। ডান দিকে আর একটু কাত হতেই ধপাস করে পড়বে খাট হতে। রোজও ওর ছিপছিপে দেহটাকে তুলে আলগোছে সরিয়ে খাটের মাঝামাঝি স্থান দিল। মাথায় হাত বুলিয়ে দিল বার দুয়েক। পাতলা কমফোর্টার জড়িয়ে দিল শরীরে। বিড়বিড় করলো নির্বিশেষে, ইডিয়েট! তোর জন্য মরার পথ ধরে বেঁচে ফিরলাম, আর তুই আমার জন্য আমার বাঁচার রাস্তাটাই বদলে দিলি। মস্তিষ্ক দখল করে রাজত্ব নিয়েছিস পুরোপুরি। শূন্যে রাজস্বের অধিকারিণী হয়ে অবাধ্য এই রুদ্বিক কবির রৌদ্রের পুরো মস্তিষ্ক জুড়ে দখলদারি চালাচ্ছে আর এক অবাধ্য রমণী। নিজের অবাধ্যতার বিরুদ্ধে গিয়ে না হয় তোর আধিপত্য মেনে নিলাম। আর একটু ও অপেক্ষা করে না। মেঘাকে শেষ পলক দেখে বেরিয়ে আসে রুম থেকে। ও বেরোনো মাত্রই ঝট করে বালিশ হতে মাথা তুলে চায় একবিংশী। শেষাংশ রৌদ্রের ছায়ামূর্তি নজরে আসে কেবলই। যত্নটুকু সজ্ঞানে গ্রহণ করলেও বিড়বিড় করা কথাগুলো বুঝতে সক্ষম হলো না। চোয়াল খিচে নিজেও বিড়বিড় করলো একান্ত রাগ প্রকাশ করে। রায়না মুখো, আই জাস্ট হেট ইউ। আদ্র ভার্সিটি থেকে ফিরেছে দুপুর 1টার দিকে। ফিরেই ড্রয়িং রুমে দেখতে পেল বাড়ির সকলকে। টুকটাক মেহমান যারা
থেকে গেছেন, সবাই বাড়িতে ফিরবেন আজ লাঞ্চের পরই। সকালের নাস্তা সেরে শুভ্রর মামা মামিরা চলে গেছেন বাড়িতে, তাদের গ্রামে বাড়ি। যাওয়ার আগে শুভ্রসহ সকলকে নিজেদের বাড়িতে যাওয়ার ইনভাইট করে গেছেন। মাঝে সবার ইয়ারলি পরীক্ষা আছে, দিন বিশেকের মধ্যে পরীক্ষা শেষ হবে, তখন গেলে মন্দ হয় না। দিন বিশেকের মাথাতেই গ্রামে যাওয়ার ডেট ফিক্সড হয়েছে এর মধ্যেই। শাহিনা কবির বাপের বাড়িতেও যান না আজ কতদিন। পড়াশোনার কাজ উভয় চাপে ছেলেমেয়েরাও যেতে পারে না। সাফা ভীষণ খুশি, নানুবাড়ি মধুরহারি যাওয়াই হয় না আজকাল। শুভ্র যাবে ওর নতুন বউকে নিয়ে। এই নিয়ে কত শত প্ল্যানিং হলো তাদের। লাঞ্চের সময় হয়েছে, খেতে বসবেন সকলে। মেঘা, সাফা, সারা সবাই ড্রয়িং রুমে উপস্থিত। আদ্র সকলকে একসাথে দেখে মুচকি হাসলো। এগিয়ে এসে ঘরমান্ত শরীরেই বসলো এক পাশে। হাতে কিছু একটার প্যাকেট দীর্ঘশ্বাস ফেলে বাড়িয়ে দিল মেঘার উদ্দেশ্যে। মেঘা, এখানে কিছু খাবার আছে তোর জন্য, সবটা সারাকে দিস একটু। কি আছে ভাইয়া? মোমোস, তোর ফেভারিট তো, তাই নিয়ে আসলাম। মেঘা চিকচিক করে ওঠে, দ্রুত ঝাঁপিয়ে আদ্রের হাত থেকে প্যাকেটটা ছো মেরে নিয়ে নেয়। সাফা ওষ্ঠ উল্টায়। আদ্রের কথাটা স্মরণ করে বলে, শুধু মেঘার জন্য মোমোস এনেছো? তুমি কি বাইরের খাবার তুমি তো বাইরের খাবার খেতে দাও না। মেঘার তো খুব ফেভারিট এটা। কাল থেকে তেমন কিছুই খাচ্ছে না ও। বাইরের খাবার হলেও সলিড আছে, এটা খেতে পারে। সারাকে দিতে বললে তাহলে কেন? সারা তো আমাদের মেহমানকে রেখে মেঘ একলা একলা খাবে নাকি? তার উপর আমাদের সারা হচ্ছে মেঘ বুড়ির বেস্ট ফ্রেন্ড, ওরা শেয়ার করে খেয়ে নেবে। সারা মুখ মলিন করে, গাল ফুলিয়ে বলে অসহায় কণ্ঠে, আর আমি? হাসি আটকে ওর কাঁদো কাঁদো চেহারার পানে তাকিয়ে পুরো কণ্ঠে জবাব দেয় আদ্র, আমি কি, তুইও খাবি? ও শিট, তোর কথা তো মনেই ছিল না। আমি তো শুধু একজনের খাওয়ার জন্য নিয়ে এসেছি, ভাগ করে যত সম্ভব দুজনের খাওয়া যাবে, এর বেশি তো খেতে পারবে না। বাই দ্য ওয়ে, তুই তো আসলেই খাবি? আমি তো তোর জন্য নিয়ে আসিনি রে, তোকে খেতে হবে না। মেঘ, তুই আর সারা খেয়ে নে, টুকটুকি খাবে না। এসব বলেই এসব বাইরের খাবার ওর একদম পছন্দ নয়। ওর কথা শেষ হতেই ফোঁস করে উঠল সাফা। মেঘা দুই দিকে মাথা নাড়িয়ে প্যাকেট খুলল। অনায়াসে 6 থেকে 7 জনের খাবার হবে বর্তমান। আদ্র কেবলই আর কি করেছে। সাফা ঝাই ঝাই করে উঠল আদ্রের দিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, খাবো না আমি। তোমার টাকার খাবার তুমিই খাও। মেঘাকে খাওয়া আর তোমার ওই খালামণির মেয়েকেও খাওয়াও ঘান্ডে পিণ্ডে। আমি কে যে আমাকে খাওয়াতে হবে? আমার কথা মনেই থাকে না কেন তোমার? টুকটুকি, ভাইয়া জাস্ট মজা করেছে, বুঝিস না কেন তুই? দেখ কতগুলো মোমোস আছে, সবার জন্য এনেছে, নে খা। তুই বেকার বেকার ভাইয়ার কথা গায়ে লাগাস। তো তোর ভাইয়া আমার গায়ে লাগার মতো কথা বলে কেন? খাবো না আমি, তোর জন্য এনেছে, তুই খা। সারাকেও দে। আমি ওসব বাইরের পচা খাবার খাই না। আজও শব্দ করে হেসে ওঠে, টুকটুকির বাচ্চা, তোকে খেতে হবে না। মেঘ, তুই খেয়ে নে, তোর তো খুব পছন্দ। আজও ভাইয়ার বাচ্চা, আমিও খাবো না। মেঘা ওদের ঝগড়ার তোয়াক্কা করলো না, জিভ মানছে না। ফাস্টফুডের মধ্যে সব থেকে ফেভারিট মোমোস, দেখেই লোভ লাগছে। এক্ষুনি লাঞ্চে বসবে সবাই, খাবার টেবিল সাজানো হচ্ছে। শাহিনা কবির দেখলে এসব আর বাইরের খাবার খেতে দেবেন না। মেঘা গপ গপ করে মোমো মুখে পুরে নিল। তৃপ্ত তাই চোখ বুজে চিবিয়ে পড়ল, ওয়াও কি দারুণ খেতে। সারা খেয়ে দেয়। সারাও মুখে তোলে। মেঘা সাফার দিকে বাড়িয়ে দেয়, সে খাবে না। আজকে ভেঙচি কেটে মুখ ভিড়িয়ে নিল। মেঘা বলল সবটা গল গলর্ধকরণ করে, আসলেই ভীষণ টেস্টি ভাইয়া, কোথা থেকে এনেছো? আজও উঠে দাঁড়িয়ে জবাবে বলল, ভার্সিটির বাইরে নতুন একটা ফুড কর্নার ওপেন হয়েছে, আসার পথে দেখলাম, সেখান থেকে এনেছি। তোরা খা, আমি ফ্রেশ হয়ে আসি। আর এই টুকটুকির বাচ্চা তোর জন্যও এনেছি, চাইলে খেতে পারিস। গাব্বু, কিচ্ছু বুঝিস না, খালি কথায় কথায় গাল ফুলিয়ে বসে থাকতে পারিস, স্টুপিড কোথাকার। আজও উঠে পড়ে, ভেঙচি কাটে সাফা। আজও চলে যাওয়ার মাত্রই হামলে পড়ে মেঘার ওপর। সে খাবে না তা কি হয় নাকি কখনো? করিডোরে রৌদ্র দাঁড়িয়ে রোলার চেপে ধরে চোয়াল খিচে ওপর হতেই নিরেট দৃষ্টিতে চেয়ে আছে নিচে।
গবাগব করে খাচ্ছে তিনজন। রৌদ্রকে দেখেই আদ্র থামে, কপালের ভাঁজ ফেলে প্রগাঢ় দৃষ্টি বরাবর নিচে তাকায়। তিনজনকে খেতে দেখে প্রসারিত করে অষ্টদয়। দুপুরের পরপরই বিকেল করানোর আগে শিকদার পরিবারের এ বাড়ি ছেড়েছে ইভা ভুল করেও। আর রৌদ্রর মুখোমুখি হয়নি সেই ঘটনার পর। ওকে এ বাড়িতে তেমন কেউ পছন্দ করে না 5 বছর পূর্বে সে ঘটনার পর হতে। আজও তো চোখ তুলেও তাকায় না। রোজও ওকে কোনো কালেই পছন্দ করেনি। যত সব গায়ে পড়া একটা মেয়ে ছিল ইভা, ওর ওই ঢলাঢলির জন্যই আজ ওই 2 চোখের বিষ ছিল সে। মাঝে হঠাৎ কি করে কি হলো কে জানে, যার জন্য কথা নেই বার্তা নেই আকস্মিক রৌদ্র বিয়ে করতে চাইলো ওকে। ইভাকে সেদিন ছেলেপক্ষ দেখতে এসেছিল, সেদিনই সবার সামনেই ইভার বিয়েটা ভেঙে দিয়েছিল রৌদ্র। এবার বেফাঁসে মুখ ফুটে বলেছিল সে ইভাকে বিয়ে করতে চায়। ব্যাস, বাকিটা কবির পরিবারের নিজেদের দায়িত্বে করে নিয়েছে। অবাধ্য ছেলে মুখ ফুটে চেয়েছে, ছেলেকে বাধ্য করতে চাওয়াটাই লেগে পড়েছিল সব। তারা ভেবেছিল এই সুযোগে হাতে কিছু এই সুযোগ এসেছে হাতে, কিছু হাতছাড়া হলো সেই সুযোগ। কিন্তু হাতছাড়া হলো সেই সুযোগ, হাতছাড়া হলো বই কি। অবাধ্য ছেলে ঘর ছাড়লো পরিবার, নষ্ট হলো সফল সম্পর্ক। রোজও সেই চাওয়াটা আজ ও ঘোলাটে সবার কাছে। কেন সেদিন ইভাকে চেয়েছিল সে? বিকেল গড়িয়েছে এখন, কলিং বেল বাজতেই দ্রুত দরজা খুলে দিলেন শাহিনা কবির। নীলচে টি শার্ট পরলো, মাথায় ক্যাপ পরিহিত একটি ছেলে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। পিঠে চারকোণাকৃতি একটি ব্যাগ, মুখে মাস্ক। মহিলা শাহিনা কবির প্রশ্নাত্মক নয়নে তাকাতেই ছেলেটা বলল, ম্যাম, আপনাদের বাড়ি থেকে খাবার অর্ডার ছিল, পার্সেল নিয়ে এসেছি, কাইন্ডলি যদি রিসিভ করতেন। খাবার? কে অর্ডার করেছে? ছেলেটা রিসিপ্ট দেখে কিছু বলার জন্য মুখ খুলে, তার আগে পেছন থেকে রোজের ভরাট কণ্ঠ ভেসে আসে, আমি অর্ডার করেছি মনি। শাহিনা কবির কপাল গুটিয়ে কিছু পিছু ফিরে চান। রোজকে দেখে অবাক লোচনে চেয়ে প্রশ্ন করেন, তুই আবার বাইরের কি হাবিজাবি খাবার অর্ডার করেছিস? পরক্ষণে ছেলেটার দিকে ভরাট কণ্ঠে শুধোয়, কি আছে ওতে? ছেলেটা বাধ্যের ন্যায় উত্তর করে, মোমোস। কপালের আরও বেশি ভাঁজ পড়ল শাহিনা কবিরের। অস্পষ্ট স্বরে সন্দিহান হয়ে বলল, মোমো? তুই তো এসব খাস না, কবে থেকে খাস রৌদ্র? পার্সেল রিসিভ করলো রৌদ্র। ছেলেটাকে চার্জ সহ বাড়তি কিছু টিপস দিয়ে বিদায় করলো। বলল দরজা লাগিয়ে, আগে খাইনি কখনো, তবে হঠাৎ খেতে ইচ্ছে করছে। টুকটুকিরও খুব পছন্দ এটা, তাই অর্ডার করেছে। সাফাকে খাওয়াতে হবে না, দুপুরে আদ্র এনেছিল কতগুলো। ওই মেয়ে খেয়েছে পেট পুরে, এ অবধি ভাতের প্লেটে বসেনি এসব হাবিজাবি খাওয়ার পর। এসব আর খাওয়াস না ওকে। মেঘা ওই অবধি কিছুই খায়নি ওসব খাবার পর। তবে ওর মামা পছন্দ, ওর জন্য কটা রেখে দিস পারলে। চলে গেলেন শাহিনা কবির। রৌদ্র হাতের পার্সেলটা চেপে ধরে ঠোঁট পিষে হাসল। রিসেপশনে কতগুলো গিফট উঠেছে। মেহের সবাইকে সাথে নিয়ে আনবক্সিং করছে সেগুলো। ওর ঘরেই সবাই, সাফা, মেঘা, সিরাত, রুবিনা কবির সবাই। শাহিনা কবির আবার উঠলেন। শুভ্র অফিসে বেরিয়েছে দুপুরের পর। মেহের একে একে গিফটগুলো ওপেন করছে সবার সামনে। সাফা চিকচিক করে নড়ে চড়ে দেখছে সবগুলো। এরই মধ্যে একটা গিফট হাতিয়েছে, বড্ড পছন্দ হয়েছিল বিধায় মেহের নিজেই দিয়েছে ওকে। নতুন বউ হিসেবে কতগুলো গিফট পেয়েছে মেহের। সবাই সেই বিয়ে থেকে কত সুন্দর করে ট্রিট করছে ওকে। সাফা শুধু চোখ ভরে দেখছে সবটা। ওর বিয়ে হলে সবাই ওকে মাথায় করে রাখবে। ইস, তখন কত ভালো হবে। মেইন অ্যাটেনশন থাকবে ওর প্রতি। কত সুন্দর করে সাজবে, বর আসবে, বিয়ে হবে, গিফট হবে, এসব ভেবেই ভীষণ আনন্দ লাগে ওর। এরই মাঝে মেঘার ফোন বাজে হঠাৎ। আননোন নাম্বার। কপাল কুঁচায় সে। ওর ফোনে কল আসে না তেমন। হাতে গোনা মোটে কয়েকটা সেভ নাম্বার থেকেই কল আসে এই যা। আজ প্রথম আননোন নাম্বার থেকে কল দেখে ফোন এসেছে। ফোন হাতে তুলে মুখ সম্মুখে ধরে চোখ শুরু করে চেয়ে রইল খানিক। সাফা জিজ্ঞাসা করলো, কে ফোন করেছে? মেঘা।
জানি না, আননোন নাম্বার। রুবিনা কবিরের কাট কাট কণ্ঠস্বর। ধর প্রয়োজন নেই তাহলে। পরে কোনো কিছু ঘটে গেলে আমাদের ঘাড়ে দোষ পড়বে। সিরাত মুখ কুঁচকে বলল, বাদ সাধলো তৎক্ষণাৎ। আম্মু, যাতা বলো না তো। ফোন করা নিয়ে কি ঘটবে শুনি? মেঘার ফোনে বাড়তি কল আসে না। আজ হয়তো রং নাম্বারে কেউ ফোন করেছে। মেঘা রিসিভ করে কথা বলে কেটে দে, নয়তো ডিস্টার্ব করতেই থাকবে। মেঘা তাই শুনলো। ফোন রিসিভ করে কানে ঠেকালো। ওপাশে কারোর আওয়াজ নেই। মেঘা হ্যালো হ্যালো করেও পেল না। নেটওয়ার্ক প্রবলেম ভেবে বিছানা থেকে নেমে ঘর ছাড়লো ওভাবেই কথা বলার চেষ্টা চালিয়ে। তবুও সারা শব্দ নেই। মেঘা বিরক্ত হয় বেশ। খিটখিট স্বরে বিরক্তি প্রকাশ করে। হ্যালো, আজও ফোন করে কথা বলছেন না কেন? ওপাশ থেকে এবেলায় ভেসে আসে পুরো ভার পুরুষালী কণ্ঠ। পেছনের তাকা ইডিয়েট। মেঘা ভিমড়ি খায়। পেছনে ফিরে তাকালে গম্ভীর স্বরটা শুনল। ফোনের ওপাশ থেকেও তাই কানে বাজলো। ঝট করে পিছু ফিরে চায়। ঠিক দুহাত পেছনে বুকে হাত ঠেসে রৌদ্র দাঁড়িয়ে, ভ্রুযুগল নাকের ডগা বরাবর কুচকানো। মেঘা বোকার মতো হা বনে হতবাক হয়ে যায়। একবার ফোনের স্ক্রিন তো আরেকবার রোজের তামাটে মুখ পানে। সবটা বুঝলো না, সময় গড়ল অনুমান করতে। মুখে শক্ত ভাব টানলো অমনি। তেতে উঠল। তেতে বলল, আপনি ফোন করেছেন? প্রশ্নের পৃষ্ঠে রোজের ধমকানো আদেশ। রুমে চল আমার। হোয়াট? বয়রা হয়েছিস? শুনতে পারছিস না কি বলছি? রুমে চল ইডিয়েট, ইরিটেটিং ম্যান। মেঘা অহমিকায় অগ্রসর হতে গেলে রৌদ্র খপ করে টেনে আটকে ফেলল ওকে। বাহুতে হ্যাচকা টান মেরে সম্মুখে দাঁড় করিয়ে কণ্ঠ চিপে বলল, ইডিয়েট, তোকে আমার রুমে যেতে বলেছি, ওদিকে যাচ্ছিস কোথায়? ছাড়ুন আমায়, অসভ্য লোক। কেন যাবো আমি আপনার রুমে? প্রেম করতে যাব তোর সাথে। চল। 5 বছর হলো বিয়ের, এখন অব্দি ছুঁয়ে দেখিনি তোকে। আজ একটু ছুঁয়ে দেখবো। বেশি না, এই একটুখানি। চল সানি। রোজও জোর খাটিয়ে মেঘাকে টেনে হিড়হিড়িয়ে নিজের ঘরে দিকে নিয়ে যায়। ওর জোরের বিপরীতে মেঘার ক্ষীণ শক্তি টুকুই নিতান্ত তুচ্ছ। মেয়েটা সেই রুক্ষ ছেলেটারকে রুখতে পারে না দুর্বল হাতে। ওকে টেনে ঘর থেকে নিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রোদ্রের ঘরে নিয়ে। মেঘা চমকায়। হঠাৎই এসির ঠান্ডা বাতাসে শিউরে উঠে নারী তনু। রোজও পিছু ফিরে চাওয়া মাত্রই দৃঢ়স্বরে বলে, এখানে কেন নিয়ে এসেছেন আমায়? দরজা খুলে দিন, আমি বেরোবো। তখনই বের হবি যখন আমি তোকে বেরোতে দিব। রোজও এগোলে মেঘা পেছয় অজানা আতঙ্কে। শুকনো কোণঠা ভেজায় ঢোক গিলে সোজাসুজি ঘন পলক ফেলে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ইদানিং। ট্রাস্ট মি, তোকে দেখলেই বাড়াবাড়ি করতে ইচ্ছা করে। ধৈর্যের পরীক্ষা নেবেন না আমার, সহ্য করতে পারি না আমি আপনাকে। এত কম ধৈর্য শক্তি? এক্সট্রা শক্তি গেইন কর, কজ আজীবন আমাকে সহ্য করতে হবে তোকে। কোনো প্রশ্নই ওঠে না। আই হেট ইউ। কথাটুকু সম্পন্ন করার আগে বেখেয়ালে পেছাতে পেছাতে থপ করে পেছনে বিছানার উপর পড়ে গেল মেঘা। রৌদ্র ফিক করে হাসে। ওর নিচের দিকে এগোতে দেখে মেঘা চিবিয়ে বলে ওঠে তিরিক্ষি মেজাজে, রাইনমুখ, অসভ্যতা করার চেষ্টা করবেন না একদম। সরুন এখান থেকে। এ জগতে বউর সাথে সভ্যতাম করেছে কোন পুরুষ? কিসের বউ আমি আপনার? বিয়ে করা বউ আমার। মাই ফুট, ইরিটেটিং ম্যান। রোজও একটু থামে, চোয়াল খিচে ধমকায়, শাট আপ ইডিয়েট, চুপচাপ বসে থাক। থাকবো না আমি। কাছে আসবেন না আমার, নয়তো চেঁচাবো বলে রাখলাম। সাউন্ড প্রুফ রুম। চেঁচিয়ে লাভ নেই, চুপচাপ পেছনে তাকা, কিছু একটা আছে তোর জন্য। চলবে।